কোটা সংস্কারে যৌক্তিক দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার, 6 সমন্বয়কারীর ভিডিও বার্তা। আন্দোলনের সহিংসতার বলি হয়ে হাসপাতালে কাতরাচ্ছে শতাধিক রোগী, দ্রুত চিকিৎসা না করালে পঙ্গু হওয়ার শঙ্কা, দুশ্চিন্তায় অভিভাবক। সাম্প্রতিক ঘটনা অর্থনীতির জন্য বড় ধাক্কা, পরিস্থিতি উত্তরণে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে অর্থের প্রবাহ বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ভুয়া সার্টিফিকেট বানিয়ে চিকিৎসা দেন পাবনার সুমন, রেজিস্ট্রেশন নবায়ন করতে এসে বিএমডিসির কাছে ধরা, পুলিশের সোপর্দ। এবং গাজা ইসরায়েলি হামলা একদিনে প্রাণ গেল আরো 66 ফিলিস্তিনির, ক্যাম্প ছাড়া নির্দেশে নিরাপদ আশ্রয়ের খোঁজে বহু মানুষ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। আজও ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ শিথিল থাকছে 11 ঘন্টা। সকাল 7টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। এছাড়া অন্যান্য জেলায় স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আলাদা আলাদা সময়ে কারফিউ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার অফিস আদালত চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত, তবে ব্যাংক খুলবে সকাল 10টায়। এদিকে সকাল থেকে রাজধানীর সড়কে যানবাহনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সড়কে নিরাপত্তায় তৎপরতা দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বাস কাউন্টারগুলো থেকে ছেড়ে যেতে দেখা যায় দূরপাল্লার বাসগুলোকেও। কোটা সংস্কারে যৌক্তিক দাবি পূরণ হওয়ায় সব কর্মসূচি প্রত্যাহার করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ভিডিও বার্তায় তিনি বলেন, কোটার সংস্কারে যৌক্তিক দাবি পূরণ হওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিন্দার পাশাপাশি কোটা আন্দোলনের সময় নিহতের ঘটনা তদন্ত করে বিচারের দাবি জানান সমন্বয়করা। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আন্দোলনের নামে মানুষ হত্যায় জড়িতদের খুঁজে খুঁজে বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত 34 জনের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও সহায়তা প্রদানকালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর প্রশ্ন, সাধারণ মানুষের কি দোষ ছিল? কেন জ্বালিয়ে পুড়িয়ে সম্পদ ধ্বংস করা হলো? জয় যাদবের পথ। কোটা আন্দোলনের নামে সাম্প্রতিক সহিংসতায় নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের স্বজনরা রোববার দুপুরে গণভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় তাদেরকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় নিহত 34 জনের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। 75-এর 15ই আগস্টে স্বজন হারানোর কথা স্মরণ করে আপ্লুত শেখ হাসিনা বলেন, যারা স্বজন হারিয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। সব শোক বুকে নিয়ে দেশের মানুষের কল্যাণই তার লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। 3 রাত পরিশ্রম করে যাচ্ছি শুধু কেন? এই দেশের মানুষের জন্য। কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া, যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া, এটা তো
কোনো দিনই গ্রহণযোগ্য না, বা সাধারণ মানুষই তো সুবিধা পেত। আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন চেনে আমাদের জানাবেন, কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। পরে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনের নামে সহিংসতায় আহতদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 5টার দিকে প্রথমে পুলিশ হাসপাতালে যান প্রধানমন্ত্রী। এই সময় সহিংসতায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। কথা বলেন আহতদের স্বজনদের সঙ্গে, সেই সঙ্গে আহত পুলিশ সদস্যদের সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পরে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আহতদের দেখতে যান বঙ্গবন্ধু কন্যা। আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে যথাযথ চিকিৎসার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান তিনি। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় 147 জন নিহত হয়েছে। সরকারিভাবে প্রথমবার সহিংসতায় মৃত্যুর এ তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান এই সংখ্যা আরও বাড়তে পারে। 5 সমন্বয়ককে গ্রেফতার করা হয়নি জানিয়ে তিনি বলেন, পরিস্থিতির সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। নূপুর মাহমুদের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। বিভিন্ন মাধ্যমে প্রাণহানির সংখ্যা নিয়ে চলে বিতর্ক। কোটা বিরোধী আন্দোলনে সমন্বয়কারীদের দেয়া তালিকায় এই সংখ্যা 226 জন। এমন বিতর্কের মধ্যে প্রাণহানির সংখ্যা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানালেন, বিভিন্ন রিপোর্ট ও হাসপাতালের তথ্য অনুযায়ী নিহত হয়েছেন 147 জন, তবে আরও বাড়তে পারে এই মৃত্যুর সংখ্যা। 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে, তাই তো? মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। আমরা আরও যাচাই বাছাই করছি। আমরা যদি আরও দু একজনের খবর পাই আমরা এটা ইনক্লুড করব। এখন পর্যন্ত আমাদের কাছে যা আছে সেইগুলোর মানে একটা পরিসংখ্যান আপনাদেরকে আমরা আজকে এখন দেব। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনের 5 সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়নি। পরিস্থিতির সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত জানানো হবে। আমরা তাদেরকে এখনো অ্যারেস্ট করিনি। আমাদের হেফাজতে আছে। আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই রিস্কটা মুক্ত হয়ে যায় তাহলে আমরা ছেড়ে দিতে পারবো কিনা সেটা আমরা হিসাব নিকাশ করছি। পুলিশ যদি মনে করে যে তাদের রিস্ক ফ্রি, তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। আন্দোলনকে সামাল দিতে কেন সেনাবাহিনীকে মাঠে নামানো হলো আবারও দিলেন সে ব্যাখ্যা। কথা বলেন গণগ্রেফতারের বিষয়েও। বলেন, গোয়েন্দাদের দেয়া তালিকার ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হচ্ছে। তাই দায়িত্বটা তো কেউ নিতে হবে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় গুলিবিদ্ধ হয়েছে শিশু সহ অসংখ্য নিরীহ মানুষও। শরীর থেকে এখনো বুলেট বের করতে পারেনি অনেকে। দ্রুত হাসপাতালে না যাওয়ায় অঙ্গ কেটে ফেলার ঘটনাও ঘটেছে। চিকিৎসকরা জানান, চেষ্টার কমতি রাখছেন না তারা। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সজীব রহমান। আতে আনারস শেখার বয়স না পার হতেই আন্দোলনের বলি হয়ে হাসপাতালের বিছানায় শিশু রিফাত। হাত পায়ে বুলেটের স্প্রিন্টার নিয়ে কাতরাচ্ছেন এখনো। জীবনের দীপ্ত আলো জ্বলে ওঠার আগেই যেন নিভু নিভু করছে এখন। মিছিল, আন্দোলন বা জ্বালাও পোড়াও নয়, পেঁয়াজু খেতে ঘর থেকে নেমে গুলি খেতে হয়েছে রিফাতকে। ছোট ছোট পেঁয়াজু বেচে ওই জায়গাটা দেখি দোকান বন্ধ, দেখি সবাই দৌড়াইতেছে। আমিও জোরে হাঁটা শুরু করছি, এবার গুলি মারছে পায়, আমি ওই জায়গা পড়ে গেছি গা।
বুলেট দ্রুত বের করতে না পারলে দুরন্ত শৈশব হারিয়ে পঙ্গুত্বকে বরণ করতে হবে জীবন জুড়ে। তাই দুশ্চিন্তায় অভিভাবকরা। হাতেও লাগছে, হাতের অবস্থা অনেক খারাপ, পায়ের বেশি। এই পাতে ঢুকে এই পেতে বাইরে গেছে গা, দুই হাড় আরে ধরে গেছে গা, হাতের অবস্থা খারাপ। হাতের ভিতরে এখনো গুলি আছে, বের করা হয় না এখনো। শুধু রিফাতই নয়, রাজধানীর পঙ্গু হাসপাতালে এমন শতাধিক রোগীর দেখা মেলে। ইতোমধ্যে অনেকের হাত পা কেটে ফেলতে হয়েছে, কেউ আছে এখনো বুলেট বিদ্ধ হয়ে। গান শুটের আওয়াজ আর কিছু ছেলেপেলে এদিকে আসতেছিল, মানে অপোজিট আমাদের উল্টা সাইডে। দেন আমি ভয়ে আমার বাসার দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে একটা গুলি আমার পায়ে আসে। আমার একটু মনে আছে আমি ব্যথায় এক জায়গায় বসছি। এখন তো অবস্থা খুব খারাপ, ভবিষ্যৎ তখন খুব অন্ধকার। কিভাবে চলবো না জানতে পারি নাই, কেমনে চলমু কি করমু, চাকরিটাও গেছে, চলে গেছে। ছিঁড়ে যাওয়া ভেইনগুলো দ্রুত সংযোগ না করলে সুস্থ হওয়ার সম্ভাবনা কমে আসবে বলে জানান হাসপাতাল পরিচালক। সেই গুলির জন্য তাদেরকে সফট টিস্যু বলি, যেটাকে মাংস চামড়া এগুলো থেতলে গেছে, ছিঁড়ে গেছে, এবং এর সাথে ফ্র্যাকচারও আছে, হাড় ভেঙে গেছে। তো এটাকে আমরা ওপেন ফ্র্যাকচার বলি। তো এই ওপেন ফ্র্যাকচার ছিল, কখনো কখনো তার কোনো হাড় ভাঙে নাই, কিন্তু তার রক্তনালী ছিঁড়ে গেছে। তো রক্তনালী যখন ছেড়ে যায়, এটাকে আমাদের এই রক্তনালী বিশেষজ্ঞদের মাধ্যমে আমরা জোড়া দেওয়ার চেষ্টা করি। তো এটা যদি খুব দ্রুত 1 ঘন্টার ভিতরে হলে ভালো, নাহলে 5-6 ঘন্টা হলে সন্দেহজনক হয়ে যায়। দ্রুত হাসপাতালে না আসায় এ পর্যন্ত 6 জনের অঙ্গ কেটে ফেলতে হয়েছে বলেও জানান তিনি। কেউ হারিয়েছেন হাত, কেউ বা পা। কারো স্বার্থে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা যেন প্রতিবন্ধী করে ফেলেছে শত জীবনকে। দাবি আদায় আর আন্দোলন যেন আর কারো জীবনে এমন পরিণতি না আনে, এমনটাই প্রত্যাশা সবার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা, ইন্টারনেট বিভ্রাট ও কারফিউর কারণে কার্যত অচল হয়ে পড়ে অর্থনীতি। বুধবার থেকে সীমিতভাবে অফিস কার্যক্রমের পাশাপাশি ব্যবসা ও শিল্প উৎপাদন শুরু হয়। তবে সাম্প্রতিক ঘটনা সংকটে থাকা অর্থনীতির জন্য বড় ধাক্কা বলে মনে করেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি উত্তরণে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে অর্থের প্রবাহ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। ইফতেখার রেজার রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতি, রপ্তানি কমে যাওয়া ও ডলার সংকটের কারণে কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছে দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় পোশাক ও শিল্প কারখানা ও দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি সহ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার। গবেষণায় উঠে এসেছে, টানা 5 দিনের অস্থিরতায় দেশের অর্থনীতি প্রতিদিন প্রায় $1 বিলিয়ন হারিয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনীতির সংকটকে আরো ঘনীভূত করবে বলে মনে করেন সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। অর্থনীতি যখন একটা নেক্সট ট্র্যাজেক্টরিতে যাচ্ছে গ্রোথ, সেই সময় এই সমস্ত বাধা বিপত্তি আমাদেরকে আমরা পিছিয়ে চলে যাচ্ছি। একটা চ্যালেঞ্জ আছেই, আরেকটা হলো এই আবার ইনস্টিটিউশনগুলো ওভারঅল ইকোনমির উপরে অস্থিরতা সৃষ্টি করে। কারণ যে কোনো আনস্টেবল, আপনি যদি পলিটিক্যাল সিচুয়েশন বা সোশ্যাল আনরেস্ট হয়, সেটা ইকোনমিক অ্যাক্টিভিটিসের উপরে মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট পড়ে। দেশের এমন পরিস্থিতির প্রভাব পড়েছে আমদানি, রপ্তানি ও রেমিটেন্স প্রবাহেও। এমন অবস্থায় হুন্ডি বন্ধ করে ব্যাংকিং চ্যানেলে টাকার প্রবাহ ধরে রাখা জরুরি বলে মত তার। ট্রেড বেসড মানি লন্ডারিং, এটা একটা বিরাট একটা দায়ী, কারণ টাকা তো অনেক পাচার হয়ে গেছে। তাহলে হুন্ডির জন্ম হলো কী করে? আমরা চাচ্ছি যে সবসময় সরকারও চায়, আমরাও যারা ব্যাংকার আমরাও চাই যে ফর্মাল চ্যানেলে টাকাটা আসুক। দেশের আর্থিক খাত শক্তিশালী করতে সুশাসন ও স্বচ্ছতা জরুরি বলে মনে করেন তিনি। কিছু কিছু ইস্যুজ আছে, সেটা পলিটিক্যালি নেবেন এবং সেটা ইকোনমির সাথে আমাদের অ্যালাইনমেন্ট করেই করতে হবে। যে রাজনৈতিক সিদ্ধান্ত ইকোনমিক সিদ্ধান্তের উপরে অনেক ইম্প্যাক্ট পড়ে। সবচেয়ে বড় কথা আমি বলবো সব জায়গায় গভর্নেন্সের জায়গাটা, ট্রান্সপারেন্সির জায়গাটায় ফোকাস করতে হবে, মানুষের কনফিডেন্সটা ফিরিয়ে আনতে হবে। আর্থিক খাতের সংকটে বিশ্বস্ত আমানতদার হয়ে গ্রাহকদের পাশে থাকার অঙ্গীকার করেন সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। 5 বছর পর চিকিৎসার নামে প্রতারণার পর অবশেষে ধরা পড়লেন পাবনার চাটমোহরের এক ভুয়া চিকিৎসক। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক চিকিৎসকের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভুয়া সার্টিফিকেট বানিয়ে প্রতারণা করে আসছিলেন সুমন রানা নামে ওই ব্যক্তি। রেজিস্ট্রেশন নবায়ন করতে এসে ধরা পড়ে বিএমডিসির কাছে। পরে পুলিশের হাতে তুলে দেন বিএমডিসির কর্মকর্তারা।
হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। পাবনার চাটমোহরের সুমন রানা যুক্তরাষ্ট্রের অবস্থানরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ সুমনের বিএমডিসি রেজিস্ট্রেশন ব্যবহার করে চিকিৎসা দিয়ে আসছিলেন স্থানীয় মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে। বিএমডিসির সার্টিফিকেট, শাহাবুদ্দিন মেডিকেল কলেজের ইন্টার্ন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, এমনকি সেই নামে টিন সার্টিফিকেট বানিয়েছেন সুমন রানা। রোববার রেজিস্ট্রেশন জরুরি নবায়ন ফর্ম পূরণ করে এসব কাগজপত্র জমা দিলে ধরা পড়ে বিএমডিসির কাছে। উনি যে কাগজপত্র আজকে হলো সাবমিট করছেন, মোহাম্মদ হোসেন সুমন, যিনি ডক্টর, রেজিস্ট্রেশন নাম্বার A 58,343, ওনার সকল কাগজ ইনক্লুডিং টিন রিটার্ন, এনআইডি, এমবিবিএস সার্টিফিকেট, বিএমডিসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্টার্ন কমপ্লিকেশন সার্টিফিকেট, সকল সার্টিফিকেট উনি ভুয়া। নীলক্ষেতের একটি দোকান থেকে এসব সার্টিফিকেট বানিয়েছেন বলে স্বীকার করেন তিনি। অনেকদিন আগের কথা, নীলক্ষেতে একজনের ফোনের মাধ্যমে পরিচিত, তার কন্ট্যাক্টটা এখন সেই মোটামুটি ম্যানেজ করে দিয়েছিল। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার বলছে গেল 5 বছর ধরে আল্ট্রাসনোগ্রাম সহ চিকিৎসা দিয়ে আসছিলেন সুমন। তবে রেজিস্ট্রেশন নবায়ন না থাকায় বেশ কয়েকদিন ধরে ডায়াগনস্টিক সেন্টারে আসছেন না তিনি। উনি আমাদের এখানে 5 বছর আগের থেকেই আল্ট্রাসনোগ্রাম করেন, সকালে 10টা থেকে 1টা পর্যন্ত। উনি দীর্ঘদিন আল্ট্রাসনো করেন। বর্তমানে তার বিএমডিসি রেজিস্ট্রেশন করা আছে, রিনিউ করা নাই, সেই কারণে সে রিনিউ করার জন্য গত 2 সপ্তাহ যাবৎ আমাদের এখানে আসছে না। এমন ভুয়া চিকিৎসক ধরতে পারলেও আইনে শাস্তি দেওয়ার সুযোগ নেই বিএমডিসির। এক্ষেত্রে ভুয়া চিকিৎসক শনাক্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও চিকিৎসকদের বড় দায় দেখছেন বিএমডিসির রেজিস্ট্রার। যে ভুয়া ডাক্তারদের পাশে যদি আমাদের রিয়েল রেজিস্টার্ড ফিজিশিয়ানসরা বসে, ওনাদের তো বোঝা উচিত এবং ওনাদেরকেই আসলে সহযোগিতার হাতটা বাড়াতে হবে কিভাবে ভুয়া ডাক্তার ধরা যায় আর কি। এখন সবাই একইভাবে তৎপর না, সেটাই হলো বড় দুঃখজনক ব্যাপার। যদি সবাই সমভাবে আসলে এই জিনিসটার প্রতি দৃষ্টি দিত, নজর দিত, তাহলে আমার মনে হয় যে আমরা অনেকাংশেই ভুয়া ডাক্তার চিহ্নিত করতে সফলকাম হতাম। এদিন জিজ্ঞাসাবাদ শেষে সুমনকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেয় বিএমডিসি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। ভোলার 5টি উপজেলার 30টি গ্রামে কমতে শুরু করেছে বন্যার পানি। এতে ফুটে উঠছে ক্ষয়ক্ষতি। আরো জানাচ্ছেন সহকর্মী ছোটন সাহা। আজকের যে বন্যা দুর্গত এলাকার যে পরিস্থিতি, যেমনটি আমরা দেখেছি, উপকূলের বিভিন্ন গ্রাম ঘুরেছি, সেখানে ঘুরে আমরা যেমনটি জেনেছি যে আজকে কিন্তু পানি নামতে শুরু করেছে এবং আজকে মেঘনার পানি বিপদসীমার 19 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে, যেটি গত কিছুদিন আগেও কিন্তু 70 থেকে 110 সেন্টিমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে। তো বলা যায় দুর্গত এলাকায় পানি নামতে শুরু করেছে এবং দুর্গত এলাকায় যে স্বাভাবিক অবস্থা সেটি ফিরে আসতে শুরু করেছে। দুর্গত এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি যে জোয়ারের পানিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব পরিবার কিন্তু এখনো দুর্ভোগ পোহাচ্ছেন এবং তাদের কিন্তু খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। তারা বলছিলেন যে আসলে তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সে হিসেবে তাদের আসলে এই মুহূর্তে ত্রাণের বিশেষ প্রয়োজন এবং একই সাথে পানিবাহিত যে রোগবালাই সেগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে এবং তাদের যে এখন ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা সেটি কিন্তু তারা করছেন। তো পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছিলেন, নির্বাহী প্রকৌশলী আমাকে বলছিলেন যে এখন পূর্ণিমার যে জো এবং উজানের যে পানির চাপ ছিল, যে কারণে এই যে সমস্ত এলাকায় বেড়িবাঁধ ছিল না বা যেখানে ছিল নির্মাঞ্চল এলাকা থাকার কারণে পানি প্রবেশ করেছে জোয়ারের, সেসব এলাকায় আসলে এই মুহূর্তে পানি কমতে শুরু করেছে এবং তারা বলছিল যে সমস্ত এলাকায় বাঁধ নেই বা বাঁধের প্রয়োজন রয়েছে সেই সমস্ত এলাকায় তারা কিন্তু বিকল্প বাঁধ নির্মাণের চিন্তা ভাবনা করছেন, যেহেতু জোয়ার এলেই এই সমস্ত মানুষ কিন্তু প্লাবিত হয়ে দুর্ভোগ পোয়াচ্ছেন। তো আমার সাথে জেলা প্রশাসক আরিফুজ্জামানের সাথে কথা হয়েছে, তিনি যেমনটি বলছিলেন যে আসলে দুর্গত এলাকায় যে জোয়ারের পানি প্রবেশ করার কারণে যে ক্ষয়ক্ষতির হয়েছে বা যে খাদ্য বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তারা তৈরি করছেন এবং সেই তালিকা তৈরি করার কাজ শেষ হইলেই তারা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করবেন, এমনটি তিনি আমাকে জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে বন্যা দুর্গত এলাকার সবশেষ পরিস্থিতি।
জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট, ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। দিনে 6 ঘন্টা বন্ধ থাকছে পণ্য উঠানামা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভোলা লক্ষ্মীপুর রুটে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের। 1 সপ্তাহ ধরে এই অবস্থা চললেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ যাত্রীদের। সহকর্মী ছোটন সাহার তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। 1 সপ্তাহের বেশি সময় ধরে জোয়ারের পানিতে ডুবে আছে ভোলার ইলিশার 2টি ফেরিঘাট। যানবাহন ওঠানামা করতে না পারায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। বিপাকে পড়েছেন শ্রমিকরা। ঘাটটাও ডুবে রয়েছে, আমরা গাড়ি উঠানামা করতে খুব কষ্ট পাইছি। 1 থেকে 2 ঘন্টা লাশের গাড়িও পর্যন্ত নামতে পারে নাই। 3 ঘন্টা 4 ঘন্টা ঠিক আছে, পানির মধ্যে ঠিক আছে, আমরা ফেরি মধ্যে থাকি। আমরা এর ভোগান্তির কোনো শেষ নাই। আমরা চাচ্ছি সরকারের কাছে বা এলাকাবাসীর কাছে বা ঘাট কর্তৃপক্ষের কাছে যেন এটা আরেকটু হাই করে ফেরি আসার সাথে যেন আমরা তাড়াতাড়ি ফেরি থেকে নামতে পারি। এমন পরিস্থিতিতে যাত্রীরাও পড়েছেন চরম ভোগান্তিতে। ফেরির জন্য বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আবার কেউ কেউ ঝুঁকি নিয়েই পার হচ্ছে নৌকায় করে। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট না, জোয়ারের পানিতে যে পার হতে পারতেছি না আমরা। এই ফেরিঘাটটা যদি ভালোভাবে মেরামত করা হতো তাহলে যাত্রী যাতায়াত করতে বা গাড়ি চলাচলতি করতে মানে অনেকটাই সুবিধা হইতো বা যাত্রীর জন্য অনেক ভালো হইতো। এখানে মানুষের যাতায়াতের জন্য, মানুষের সুবিধার্থের জন্য এখানে ভালো রাস্তার প্রয়োজন। ঘাটটা তলায় যাওয়ার কারণে অনেক অসুবিধা, আমরা নামতে পারি। বিশেষ করে মহিলারা আছে, বাচ্চারা আছে, হ্যাঁ, এদের অনেক কষ্ট হচ্ছে। এদিকে ঘাট সংস্কারের আশ্বাস দিয়েছে ফেরি কর্তৃপক্ষ। আমরা বিএডব্লিউ থেকে গিয়ে বলছি ভাই, এটা বিএডব্লিউ থেকে মামুন সাহেব আসছে, এটা ওনারা করবে কাজ। এখন ওই যে অতি জোয়ারের কারণে বাড়ছে, তো এখন তো আবার কমতেছে। শিগগিরই জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রী ও শ্রমিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।